কৃষ্ণ কে? জি জি। আচ্ছা বলো, সংক্ষেপে বলো, আমার ক্লাস আছে তো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছি, আমি এখন শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তৃতীয় পর্বের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আশা করছি তোমরা সকলে শুনতে পাচ্ছ আর কি। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। তোমরা যথারীতি গত ক্লাসের মতো শিটে ওই গুগল ফর্ম যে আছে সেটি অ্যাটেন্ডেন্সের জন্য ফিল আপ করে জমা দিবা। সেটি আমি লিঙ্ক দিয়েছি তোমাদের। এখানে কমেন্ট বক্সে শুধু তোমাদের লেকচার সম্পর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করবা, এখানে রোল লেখার প্রয়োজন নেই। আচ্ছা, আজকে বরাবরের মতো আমরা ম্যাথমেটিক্স 3 বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয়কোড 65931। এর জ্যামিতি অংশের অধ্যায় 8 অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক, এর কিছু অংশ আমরা গত ক্লাসে করেছি। আজকে এর বাকি অংশ আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা যা শিখব, অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক এবং দূরত্বের সূত্রের সাথে সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে পারবে তোমরা। তো আমরা সরাসরি সমস্যা সমাধানের দিকে চলে যাই এখন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা গত ক্লাসে 60টি সমস্যার সমাধান করেছিলাম, আজকে 8 নাম্বার সমস্যা। তো এখানে দেখো দেওয়া আছে কি, একটি বৃত্তের ব্যাসার্ধ 4 এবং ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3 4। এর যে জ্যাটি 5 2 বিন্দুতে কি করবে, সমদ্বিখণ্ডিত হবে, তাহলে তার দৈর্ঘ্য অর্থাৎ ওই জ্যা যেটি আছে তার দৈর্ঘ্য আমরা বের করব। তো প্রথমেই আমরা যে কাজটি করব, আমরা আগে চিত্রটা অঙ্কন করে নেব। তো এখানে দেওয়াই আছে, দেখো আরেকবার, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4, কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ ওই বৃত্তের যেটি কেন্দ্র হবে তার স্থানাঙ্ক 3 4, অর্থাৎ এক্সের মান 3 এবং ওয়াইয়ের মান 4। এবং এই বৃত্তের মধ্যে একটি জ্যা থাকবে, সেই জ্যাটি কোনো নির্দিষ্ট একটি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এই যেখানে দেওয়া আছে 5 2 বিন্দু, এই বিন্দুতে ওই জ্যাটি সমান 2 ভাগে বিভক্ত হবে, তাহলে ওই জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তো প্রথমেই আমরা এখানে একটা গ্রাফে চিত্র অঙ্কন করি। এখানে তোমরা জানো যে গ্রাফ মানে হলো এক্স আনুভূমিক বরাবর এক্স ও এক্স ড্যাশ, এটিকে আমরা এক্স অক্ষ ধরেই, এবং উলম্ব বরাবর ওয়াই ও ওয়াই ড্যাশ, এটি হলো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তাদের তারা হলো লম্বভাবে ছেদ করে, এবং এখানে আমি মূল বিন্দু ধরে নিয়েছি ও। তো মূল বিন্দু অর্থাৎ ছেদবিন্দু যেটি, সেটি হলো তোমাদের মূল বিন্দু। তো মূল বিন্দুকে আমরা সবসময় কিন্তু ও দ্বারা ডিনোট করি, এবং তার স্থানাঙ্ক হচ্ছে 0 0, অর্থাৎ এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, অর্থাৎ মূল বিন্দুতে এক্স এবং ওয়াই উভয়ই 0। এখন এখানে এই যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 4 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 3 4, তাহলে আমরা এখন এই কেন্দ্রটা ডিনোট করব যে কোথায় পড়ে। তো এখানে দেখো কেন্দ্র যেহেতু 3 4, তাহলে এই বিন্দুটি মনে করো এখন ও বিন্দুতে আছে। এখানে দেখো তোমরা একটু, এই যে লাল চিহ্নিত একটি বিন্দু আমি দিয়েছি, এই বিন্দুটি এখন মূল বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে। এটি তাহলে কি এক্স অক্ষ বরাবর 3 একক যাবে। তো এক্স অক্ষ বরাবর 3 একক গেল। এখন এই বিন্দুটি ওয়াই অক্ষ বরাবর কি যাবে, 4 একক। তো সেটি দেখো
এই যে ওয়াই অক্ষ বরাবর 4 একক গেল। তো এই বিন্দুটি হলো এখন সেই বিন্দু কোনটা 3, 4, যার স্থানাঙ্ক 3, 4। তো এখানে 3, 4 এই বিন্দুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। তাহলে তোমরা এখন নিশ্চিন্তে বলতে পারো যে এখানে এই বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ 3 এবং ওয়াই স্থানাঙ্ক হলো 4, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3 একক দূরে যাইতে হবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর 4 একক যাইতে হবে। তাহলে এখানে এক্স এর মান 3, ওয়াই এর মান 4। এখন এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 4। তাহলে 4 কোনটা? এই যে উলম্ব বরাবর যে দূরত্ব, অর্থাৎ এক্স অক্ষ থেকে আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাই। এই যে এক্স অক্ষ যেটি, সেই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব কিন্তু 4, অর্থাৎ এটি হলো ওয়াই এর মান। তো এটিকে যদি আমরা ব্যাসার্ধ ধরি, যেহেতু এখানে দেওয়াই আছে বৃত্তের ব্যাসার্ধ 4, এই বৃত্তকে এই অংশটিকে আমরা যদি ব্যাসার্ধ ধরি এবং এই যে পি বিন্দুটি, এটিকে যদি আমরা এখন কেন্দ্র ধরি, তাহলে এই কেন্দ্রকে ধরে আমরা যদি এই নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে আমাদের একটি বৃত্ত অঙ্কিত হবে। তাহলে একটি আমাদের বৃত্ত অঙ্কিত হয়েছে, যার কেন্দ্র হলো 3, 4, অর্থাৎ পি বিন্দু। এখন এখানে দেখো, পি থেকে এক্স অক্ষের উপরে আমরা একটি লম্ব অঙ্কন করতে পারি, এবং এটি কিন্তু ব্যাসার্ধ, যেটি আমি একটু আগে বলেছিলাম যে পিকে কেন্দ্র করে পি এ ব্যাসার্ধ নিয়ে এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। তো এখন আরেকটি দেওয়া আছে যে 5, 2 বিন্দু। তো সেই 5, 2 বিন্দু কোথায় হবে? তাহলে আবার ওই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 5 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক, তাহলে এই হলো 5, 2। এটিকে আমরা প্রকাশ করেছি সি দ্বারা। এখন এ বিন্দু থেকে যদি আমরা একটা সি বিন্দুকে কেন্দ্র করে বা সি বিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটি জ্যা, সেটিকে আমরা প্রকাশ করলাম এ বি। তো এই এ বি জ্যাটি, এই যে আমাদের সি বিন্দু দেওয়া ছিল, সেই সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ এই সি বিন্দুটি হলো এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ কি এসি এবং বিসি। এসি এবং বিসি পরস্পর সমান। তো যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র যদি আমরা যোগ করি, সেটি হবে সবসময় লম্ব। সেটি এখন আমরা যোগ করে দিলাম, অর্থাৎ পি এবং সি যোগ করে দিলাম। তাহলে এখানে যে কাজগুলো করলাম সেটা হলো প্রশ্নের আলোকে বৃত্তের কেন্দ্র যেটি ছিল সেটি আমরা আগে অঙ্কন করেছি, স্থাপন করেছি। ব্যাসার্ধ ছিল 4, সেই 4 ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি। বৃত্ত অঙ্কন করার পরে একটি আমরা জে অঙ্কন করেছি এ বি, এবং এই এ বি জ্যাটি সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এবং পরে আমরা পি এবং সি যোগ করেছি। তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। তাহলে যেগুলো দেওয়া, যে কাজগুলো আমরা করেছি, যে কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এবং এ বি জ্যাটি সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে পিসি সমান কি হবে? পিসি অর্থাৎ পি বিন্দু থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো এখানে আমরা পি বিন্দুটাকে x1 y1 ধরে নিলাম, আর সি বিন্দুটাকে x2 y2। সেই হিসেবে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো এটিকে ক্যালকুলেশন করলে √4 + 4 অর্থাৎ √8, এবং √8কে যদি আমরা ভেঙে নেই তাহলে 2√2, অর্থাৎ তোমরা জানো যে √4কে ভাঙলে আমরা পাবো √4 × 2। তাহলে 4-এর √ওভার হলো 2, আর বাকি 2টা ঠিক থাকবে, এই হলো 2√2। তো এটি হলো পিসি এর দূরত্ব। এখন পি এটা কত হবে? এই যে এখানে দেখো, আমরা আগেই বলেছিলাম যে পি এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, যেটি দেওয়াই ছিল, এবং এটি হলো কি ব্যাসার্ধের মানটা আছে 4, এবং এই 4 হলো এই যে ওয়াইয়ের মান, অর্থাৎ এই যে আমাদের কেন্দ্র ছিল 3, 4, এক্সের মান 3, ওয়াইয়ের মান 4। তো এটি হলো ব্যাসার্ধ,
অর্থাৎ পি এ আমাদের এখানে ব্যাসার্ধ, পি এ ইকুয়াল 4। এখন ওই চিত্রটাই আমরা এখানে একটু দেখিয়েছি। এখানে এখন দেখো পিএসি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। পিএসি এই অংশটি, এই ক্ষেত্রটি একটি সমকোণী ত্রিভুজ ক্ষেত্র। তো এখানে পি এটা হলো আমাদের অতিভুজ, পিসিটা হচ্ছে লম্ব, আর এসি হলো ভূমি, যেটি এবিজে এর অর্ধেক। এখন আমরা জানি এই সমকোণী ত্রিভুজ পিএসি হতে পিথাগোরাসের যে সূত্রটি আমরা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখানে আমরা আগে ভূমি স্কোয়ার দিয়েছি প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো এখানে যদি আমরা একটু সাইড চেঞ্জ করে নিই, এসি স্কোয়ার ইকুয়াল পি এ স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তো এখানে এসি স্কোয়ার ঠিক থাকলো, পি এর মান আমরা একটু আগে পেলাম 4 এবং পিসির মানও একটু আগে আমরা পেয়েছি 2√2। তো এখানে যদি ক্যালকুলেশন করি, 4 স্কোয়ার অর্থাৎ 16, 2√2 স্কোয়ার মানে হলো 4, না সরি 8। এখন ক্যালকুলেশন করলে এসি স্কোয়ার ইকুয়াল পাবো আমরা 8। সুতরাং এখানে যদি উভয় এসির মান বের করি তাহলে √8 এবং স্কোয়ার রুট মানেই হলো আমরা জানি 2√2। তো এটি হলো দেখো কার মান, এসি এর মান। এসি কী ছিল, এই যে এসিটা এটি কিন্তু এবি এর অর্ধেক। তাহলে এসি যদি 2√2 হয় তাহলে বিসিও 2√2 এবং এসি এবং বিসি দুটো অংশ যোগ করেই আমরা এবি টোটাল জ্যায়ের দৈর্ঘ্যটি পাচ্ছি। তো সুতরাং আমরা জানি যে জ্যায়ের দৈর্ঘ্য এবি, অর্থাৎ এবি মানে হলো 2 ইন্টু এসি এবং এসির মান আমরা পেলাম 2√2। এটিকে ক্যালকুলেশন করলে পাচ্ছি 4√2। তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে এই ধরনের যে সমস্যাগুলো থাকবে তোমরা এই নিয়মে খুব সুন্দরভাবে আশা করি করতে পারবে। আমরা এখন অন্য একটি অংশ নিয়ে আলোচনা করি। একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ। এখানে শর্তটি দেখো, কোটি হলো ভুজের দ্বিগুণ, অর্থাৎ ভুজ যা হবে কোটি হবে তার দ্বিগুণ। যদি এর দূরত্ব, অর্থাৎ এই যে বিন্দুটি পেলাম আমরা, প্রথম যে বিন্দুটি, এই বিন্দুর দূরত্ব কোন বিন্দু থেকে, 4, 3, অর্থাৎ এই যে প্রথম যে বিন্দুটি, এই বিন্দু এবং 4, 3 এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এখানে √10। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা এখানে শুরুতেই ধরে নিই যে বিন্দুটির ভুজ ধরে নিচ্ছি আমরা এক্স এবং দেওয়াই আছে কোটি হলো এর দ্বিগুণ। তাহলে বিন্দুর কোটি হবে এক্সের দ্বিগুণ অর্থাৎ 2x। তাহলে বিন্দুটি কি হবে? তাহলে আমরা জানি বিন্দু মানেই হলো ভুজ কমা কোটি। তাহলে প্রথমে ভুজ মানে হলো এক্স আর কোটি হলো 2x। তো এই হলো আমাদের বিন্দুটি। এখন এই বিন্দু থেকে এই যে 4, 3 দূরত্ব দেওয়া আছে √10। তাহলে আমরা প্রশ্ন মতে কী জানি, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ x 2x থেকে 4, 3 দূরত্ব আগের সূত্র মতে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে, এটা আমাদের শর্ত দেওয়া আছে √10। তো ভিতরের অংশটাকে যদি আমরা প্রথম অংশটা a - b হোল স্কোয়ার করলে আমরা পাবো x² - 8x + 16। একইভাবে পরের যে অংশটি 2x - 3 হোল স্কোয়ার, এটাকেও আমরা a - b হোল স্কোয়ারের সূত্রে ফেললে পাবো 4x² - 12x + 9। ডান দিকে যা আছে তাই থাকলো। এখন উভয় পক্ষ থেকে আমরা √ওভার বাদ দিতে পারি, বাদ দিলে এই লাইনটি পেলাম। এখন যদি ক্যালকুলেশন করি x², 4x², তার মানে হলো 5x², এইভাবে যোগ বিয়োগ করে আমরা ফাইনালি পেলাম 5x² - 20x + 15 = 0। তো এখানে দেখো বাম দিকে আমাদের 5 কমন যায়, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি তাহলে বাম দিকে থাকবে কি, এটি হবে x², এরপরে -4x প্লাস হবে 3 = 0। তাহলে আমরা পরবর্তীতে পেলাম x² - 4x + 3 = 0। এটিকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে পাবো x² - 3x - x + 3
তো মিডল টার্ম তোমরা জানো। এখন প্রথম দুটো অংশ থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আর পরের দুটো অংশ থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে পাবো এক্স মাইনাস থ্রি। এখন এই দুটো অংশ থেকেই এক্স মাইনাস থ্রি কমন গেলে থাকছে আমাদের এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তো এখানে দেখো দুটো রাশির গুণফল জিরো, অর্থাৎ প্রথম রাশিটি হলো এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশিটি হলো এক্স মাইনাস থ্রি। এই দুটো রাশির গুণফল জিরো কখন হবে? হয় প্রথমটা জিরো হবে অথবা পরেরটি জিরো হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে আমরা বিস্তারিত লিখি নেই, তার মানে কী হবে? হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয় সেখান থেকে আমরা এক্সের মান পাবো ওয়ান, আর এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো হলে সেখান থেকে পাবো এক্সের মান থ্রি। অর্থাৎ এখান থেকে আমরা এক্সের মান 1 3 এই দুটো মান পেলাম। এখন যদি এক্সের মান 1 হয় তাহলে বিন্দুটি আমাদের কী ছিল? ভুজ কমা কোটি, অর্থাৎ এক্স টু এক্স ছিল। তাহলে এক্সের মান যদি এখানে 1 হয় তাহলে এখানে এই দুটো মান দুই জায়গায় যদি আমরা মান বসাই তাহলে এক্সের মান 1 আর 2x মানে হলো 2। তাহলে এখানে আমরা বিন্দুটি পেলাম। এক্সের মান 1 হলে বিন্দুটি হবে 1 2। আর যদি এক্সের মান 3 হয় তাহলে এক্স টু এক্সের এখানে মান বসিয়ে দিলে পাবো 1 6। তাহলে এক্সের মান 1 হলে বিন্দুটি হবে 1 2, আর এক্সের মান 3 হলে বিন্দুটির মান হবে 1 6। তো এই হলো বিন্দুটির স্থানাঙ্ক। এখানে দুটো বিন্দু পাওয়া গেছে আমাদের। তাহলে সুতরাং নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হবে 1 2 অথবা 1 6, এই দুটোই অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা অপর একটি অঙ্কে যাই। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এখানে দেওয়া আছে তিনটি বিন্দু। আমরা জানি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, তো এখানে তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্কই আমাদের দেওয়া আছে। তাহলে কি হবে? এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পাশাপাশি প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যদি টি এর মান 0 হয় অথবা টি এর মান 3 হয় তাহলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। তা আমরা প্রথমেই দেখি, ধরে নেই যে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, যেহেতু তিনটি বিন্দু তাহলে একটি হবে 1, একটি হবে 2, একটি হবে 3 দিয়ে, অর্থাৎ x1 y1 এটি হলো প্রথম বিন্দুটি। এরপরে x2 y2 এটি হবে দ্বিতীয় বিন্দুটি, এবং x3 y3 এটি হবে 3 নম্বর বিন্দুটি। তাহলে তিনটি বিন্দু আমরা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা অলরেডি আগেই জেনেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এবং এটি কীভাবে মনে রাখা যায় সেটি আমি বলেছিলাম, অথবা নিজের মতো করে মুখস্থ করে নিতে বলেছিলাম। তো এখানে তোমরা জানো যে প্রথমটি যদি বলি যে x1 এর মান কি, তাহলে এই প্রথম অংশটি অর্থাৎ t1 প্লাস t2, এবং y1 এর মান হলো 1। এভাবেই x2 y2 x3 y3 এই মানগুলো আমরা এখান থেকে সবগুলোই পাবো। তাহলে এখন যদি সবগুলো মান যদি এখানে পর্যায়ক্রমে বসিয়ে দেই তাহলে পাচ্ছি হলো হাফ, এই লাইনটি মানগুলো আমরা বসিয়ে দিলাম। তো এখন এখানে একটু সাধারণ ক্যালকুলেশন, t প্লাস 2 ঠিক থাকবে, এই যে 3 মাইনাস 1 করলে হবে 2, তাহলে 2 মাইনাস 2টি পাবো এখানে। এখানে প্রথম এইটি ঠিক থাকবে, এখানে 1 1 কেটে গেলে শুধু থাকবে 2। এখানে 3t প্লাস 2 ঠিক থাকবে, এখানে পাবো হলো -2। তাহলে আমরা পাচ্ছি হলো এই লাইনটি, ক্যালকুলেশনের পরে পাচ্ছি এই লাইনটি। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটি আছে এখানে, এটি টোটাল আমরা গুণ করে দেব। তাহলে প্রথম দুটো অংশ গুণ করলে আমরা এটি পাবো, এই পর্যন্ত। তারপরে দ্বিতীয় অংশটি গুণ করলে আমরা পাবো এই দুটো, আর শেষের অংশটি গুণ করলে পাবো এইটা। অর্থাৎ স্বাভাবিক আমরা যে ক্যালকুলেশন করি সেভাবে তোমরা করবা। এখন এটিকে যদি আমরা ফাইনালি ক্যালকুলেট করি তাহলে পাবো 2t² মাইনাস 6t। এখানে দেখো 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে অথবা যদি হাফ দ্বারা আমরা যদি গুণন করে দিই তাহলে প্রথম অংশটা 2 2 কেটে যাবে t², আর পরের অংশটাতে থাকবে 6 - 2 অর্থাৎ 3। এবং এখানে যদি ফাইনালি আমরা t কমন নেই একবার পাবো হচ্ছে আমরা t ইন্টু t মাইনাস 3। তো এই ক্যালকুলেশনগুলো তোমরা যত সহজে বা যেভাবে করতে পারো শর্টকাট করতে পারবে।
তাহলে আমরা জানি, ও তার আগে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে এটা একটা অ্যান্সার আমাদের অলরেডি হয়ে গেল। এখন বলছে বিন্দুগুলো যদি সমরেখ হয়, তো একটা জিনিস মনে রাখবে যে যদি ত্রিভুজের তিনটি বিন্দু সমরেখ হইতে হয় তাহলে ওই তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থান করতে হবে, অর্থাৎ তার ক্ষেত্রফল কোনো থাকবে না। অর্থাৎ ত্রিভুজের যে তিনটি বিন্দু থাকে, মনে করো এই যে এরকম, তাহলে এই যে বিন্দুটি, এই বিন্দুটি যদি এই বিন্দুর উপর অবস্থান করে তাহলে এই যে সাইডের যে রেখাগুলো, এই রেখা দুটো একবারে নিচের রেখার সঙ্গে মিলে যাবে, তাহলে এটিকে বলা হচ্ছে সমরেখ হওয়া। তাহলে কি বলছি, যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু তখনই সমরেখ হবে বা একই সরলরেখায় অবস্থান করবে যদি ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হয়, শূন্য হয়। তাহলে সমরেখ হওয়ার মানে শর্তই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হওয়া। তাহলে আমরা জানি বিন্দুগুলি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তাহলে ক্ষেত্রফল আমরা কী পেলাম, টি ইন্টু টি মাইনাস থ্রি। তাহলে টি ইন্টু টি মাইনাস থ্রিটা জিরো হবে। তাহলে এখানে আগের মতো দুইটি রাশির গুণফল জিরো, তাহলে হয় টি সমান জিরো হবে অথবা টি মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে। এখানে টি মাইনাস থ্রি ইকুয়াল জিরো, তাহলে এখানে টি ইকুয়াল থ্রি হবে। তাহলে টি এর মান কী কী পেলাম, টি ইকুয়াল জিরো এবং টি ইকুয়াল থ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় বা বিন্দুগুলো যদি সমরেখ হয় তাহলে কখন হবে, যদি টি এর মান জিরো হয় অথবা টি এর মান থ্রি হয়, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা এভাবে সাজাই লিখতে পারি যে টি ইকুয়াল জিরো অথবা টি ইকুয়াল থ্রি হলে ওই বিন্দুগুলি কী হবে, সমরেখ হবে। তাহলে সমরেখ হওয়ার বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে অঙ্কগুলো, সেগুলো আমরা এই নিয়মে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবো। এরপরে দেখো এবিসিডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, একটি আয়তক্ষেত্র তার চারটা বিন্দু থাকে, চারটের মধ্যে এবিসি এর মান দেওয়া আছে, আমাদের ডি এর মান বা চতুর্থ যে বিন্দু থাকবে ডি তার স্থানাঙ্ক বের করতে হবে এবং পাশাপাশি ওই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমরা প্রথমেই চিত্রে অঙ্কন করি। এখানে দেখো যে এ বি সি ডি একটি হলো আয়তক্ষেত্র এবং প্রত্যেকটারই স্থানাঙ্ক দেওয়া আছে এ বি সি ডি। এখানে আমরা দুটো কর্ণ অঙ্কন করেছি এসি এবং বিডি, এবং তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে কর্ণ দুটা পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত, অর্থাৎ আয়তক্ষেত্র, রম্বস, এক্ষেত্রে এসব ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি। আমরা ধরে নিচ্ছি চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এই যে ডি বিন্দু যেটি, এটির স্থানাঙ্ক বের করতে হবে। আমরা ধরে নিয়েছি এর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন চিত্রানুযায়ী এসি ও বিডি উভয় কর্ণের মধ্যবিন্দু ই। কেন, ওই যে বললাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে ই বিন্দুটি এসি কর্ণেরও মধ্যবিন্দু হবে, বিডি কর্ণেরও মধ্যবিন্দু হবে। তাহলে কি আছে যে এসি কর্ণ, যদি আমরা এখন এসি কর্ণটা বিবেচনা করি তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক কী হবে, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা দুটো বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দু যেটি হয় তার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র জানি, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল বাই 2 কোটিদ্বয়ের যোগফল বাই 2। তো এখানে ভুজ হলো 3 এবং 8 আর কোটি হলো 2 এবং -3। তো এইভাবে ক্যালকুলেশন করে আমরা ফাইনালি এসি এর মধ্যবিন্দু ই এর মান পেলাম 11-2, এটি হলো এক্স এর মান, আর ওয়াইয়ের মান হলো -12। একইভাবে বিডি কর্ণেরও মধ্যবিন্দু কিন্তু ই এবং তার স্থানাঙ্ক আমরা একই সূত্রের সাহায্যে বের করতে পারি। কি পাবো, আচ্ছা এটা এইখানে পরের অংশটি না দিলেও হয়, কারণ এই দুটো যেহেতু সমান, এটি আমরা পরবর্তীতে লিখব। তাহলে দেখো ই এর স্থানাঙ্ক হলো এখানে ওই যে বিডি, তাহলে ভুজদ্বয়ের যোগফল হচ্ছে এক্স প্লাস 2 আর কোটিদ্বয়ের যোগফল হচ্ছে ওয়াই -1। এভাবে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু ই
এবং বিডি কর্ণের মধ্যবিন্দু ই দুটোরই স্থানাঙ্ক পেলাম। তাহলে এখানে তোমরা দেখো দুটোই কিন্তু ই বিন্দু, দুটো কর্ণেরই মধ্যবিন্দু কিন্তু ই। তাহলে ই এর স্থানাঙ্ক প্রথম ক্ষেত্রে যা পাবো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাবো, উভয়টি কি হবে? পরস্পর সমান হবে। তাহলে সুতরাং কী হবে? ওই যে উভয় বিন্দুই, দুটো বিন্দুই পরস্পর সমান হবে, সেটি আমরা এখানে দেখিয়েছি। অর্থাৎ বিডি কোণের যেটি মধ্যবিন্দু সেটি ই, এটি হলো প্রথমটা, আর এসি কোণের মধ্যবিন্দু যেটি পেলাম সেটি হলো এটি। তাহলে উভয়টি পরস্পর সমান হবে, কারণ দুটোই হলো একই বিন্দু। তাহলে দুটো বিন্দু পরস্পর সমান মানে হলো এক্স স্থানাঙ্ক সমান হবে এবং ওয়াই স্থানাঙ্ক সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে এক্স স্থানাঙ্ক অর্থাৎ ভুজ সমান, তাহলে এখানে 2 ক্যান্সেল হলো, তাহলে x + 2 = 11। এখান থেকে আমরা পাবো x = 9। একইভাবে পরে কোটি সমান হবে y - y1/2 = -1/2। এখানে 2 ক্যান্সেল নিচে, তাহলে আমরা কি পাচ্ছি? y - 1 = -1, তার মানে ক্যালকুলেশন করলে y = 0। তাহলে x এবং y এর মান আমরা পেলাম। তাহলে x y কার স্থানাঙ্ক ছিল? ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছিলাম, তার স্থানাঙ্ক আমরা পেলাম 9 0, অর্থাৎ x এর মান 9, y এর মান 0। তাহলে চতুর্থ বিন্দু, এভাবে যে কোনো তিনটি বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা এই নিয়মে অপর বিন্দুটির স্থানাঙ্ক বের করতে পারবো সহজেই। তাহলে এটি একটি অ্যান্সার আমাদের হলো। তো একইভাবে আমরা এখানে চিত্রটি পাশে দিয়েছি, এই যে নতুন করে আমরা ডি এর স্থানাঙ্কটি পেলাম 9 0। এখন আমাদেরকে বের করতে হবে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যদি এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ, যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাহলে এখানে এবিকে আমরা প্রস্থ যদি মনে করি আর এডিকে আমরা যদি দৈর্ঘ্য মনে করি, তাহলে এডি অথবা বিসি হলো দৈর্ঘ্য এবং প্রস্থ হলো এবি অথবা সিডি। তা আমরা এখানে যে কোনো দুটো মান বের করব। তাহলে প্রথমে এবির মান বের করলাম, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে পাবো √10। একইভাবে এডি এর দৈর্ঘ্য, অর্থাৎ এ ও ডি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আগের সূত্রের মতে পাবো আমরা ক্যালকুলেশন করলে √40। তাহলে আয়তক্ষেত্রের নির্ণয় ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য পেলাম √10, প্রস্থ পেলাম √40, অর্থাৎ গুণ করলে পাবো √400। 400 এর স্কোয়ার রুট করলে হবে 20, তাহলে 20 স্কোয়ার ইউনিট, অর্থাৎ বর্গ একক। ক্ষেত্রফলের একক হলো বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার, এভাবে। তো এটি একটি আমরা নিয়ম শিখলাম যে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো 3টি দেওয়া থাকবে, অপরটি বের করতে হবে, পাশাপাশি তার ক্ষেত্রফলটিও আমরা এখন বের করতে পারবো। একইভাবে দেখো, একই নিয়মে, এটি আমরা অত বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আয়তক্ষেত্রের মতোই এখানে রম্বসের 3টি বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু, অপর বিন্দু বের করতে হবে। অর্থাৎ আগেরটাতে দেওয়া ছিল এবিসি, এখানে দেওয়া আছে এবিডি, তাহলে সি বের করতে হবে, পাশাপাশি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা চিত্রে দেখো যে এ বি ডি দেওয়া আছে, এ বি ডি দেওয়া আছে, আমাদের সি বের করতে হবে। তো এই জন্য আমরা ধরে নিয়েছি সি এর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখানেও আমি আগের অঙ্কের সময় বলেছিলাম যে রম্বস এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাদের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানেও ই হলো এসি এবং বিডি উভয়েরই মধ্যবিন্দু। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখি যে এবিসিডি রম্বসের 3টে শীর্ষবিন্দু এবিডি, এবং আমরা ধরে নিচ্ছি সি এর স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে চিত্রানুযায়ী কি এসি বিডি উভয় কোণের মধ্যবিন্দু আমরা জানি ই। তাহলে আগের মতো এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র অনুযায়ী, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। একইভাবে বিডি কোণের মধ্যবিন্দু পাবো হচ্ছে ওই একই সূত্র মতে 4 3। তাহলে প্রথমটিও ই এর স্থানাঙ্ক, পরেরটিও ই এর স্থানাঙ্ক। তাহলে এখানে উভয় বিন্দুই পরস্পর কী হবে? সমান হবে। তাহলে সমান হলে এটি পেলাম। তা আগের মতো ভুজ এবং ভুজ সমান হবে, একইভাবে কোটি এবং কোটি সমান হবে।
তাহলে এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর গুণ করলে হবে এক্স প্লাস টু ইকুয়াল টু 8 এবং ফাইনালি ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল 6। একইভাবে কোটি যদি সমান হয় পরস্পর, তাহলে ওয়াই প্লাস 5/2 ইকুয়াল 3, ক্যালকুলেশন করলে ওয়াই প্লাস 5 ইকুয়াল 6, অর্থাৎ ওয়াই ইকুয়াল 1। তাহলে এক্স ওয়াই যেহেতু পেয়ে গেলাম, তাহলে সি এর মানও আমরা জেনে গেলাম, এক্স ওয়াই ইকুয়াল টু 6 1, অর্থাৎ এক্সের মান 6, ওয়াইয়ের মান 1। এখন এই যে সি এর মান নতুন করে আমরা পেয়ে গেছি 6 1, তাহলে সবগুলো মানই আমরা এখন জানি। তাহলে এটি যেহেতু রম্বস, রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু d1 d2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে কর্ণদ্বয় কি এসি বিডি, তাহলে এসি এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আগের মতোই ওই সূত্রের সাহায্যে ক্যালকুলেশন করলে পাবো √32 এবং বিডি মান পাবো √8। তাহলে এখন আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ এসি ইন্টু বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। মান পেয়ে গেলাম আমরা, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে অর্থাৎ 32 × 8 মানে হলো 256, এটিকে স্কোয়ার রুট করলে হবে 16 এবং এটিকে ফাইনালি কাটাকাটি করলে হবে 8, তাহলে 8 বর্গ একক। তাহলে রম্বসের ক্ষেত্রে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে উভয়ে এটি একই নিয়ম। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো মিড টার্মের কথা। মিড টার্ম মানে হলো আমরা আপাতত পরিমিতি থেকে যে 3টি অধ্যায় করেছি সেই 3টি অধ্যায়, জ্যামিতি থেকে একটি অধ্যায় আমরা শুরু করেছি অলরেডি, আশা করি আজকে শেষ করতে পারবো। এটির পাশাপাশি আরেকটি আমরা করব, অর্থাৎ জ্যামিতি থেকে 2টি এবং ভেক্টর থেকে 1টি। তাহলে পরিমিতি থেকে 3টি, জ্যামিতি থেকে 2টি এবং ভেক্টর থেকে 1টি। আপাতত আমি এটি বললাম, এখন আমাদের ডিসিশন হয়নি। ডিসিশন হলে পরবর্তীতে ফাইনালি আমি আবার জানাবো, চেঞ্জ হলেও জানাবো, অথবা যদি এটি থাকে স্থির তাহলে এটিও আমরা জানাবো। ওকে, তো এখন আরেকটি অঙ্ক দেখো। কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, তাহলে এখানে কিন্তু একটি কর্ণের কথা বলছে, প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দুটো দেওয়া আছে এবং এর তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আগের মতোই। তো এখানে আমরা চিত্রে অঙ্কিত করেছি, দেখো আমরা যদি বিন্দুগুলো স্থাপন করি তাহলে এরকম একটি চিত্র পাবো। এটি কি সামান্তরিক, অর্থাৎ এখানে 3টি বিন্দু দেওয়া ছিল, প্রান্তবিন্দুদ্বয়। তো এখানে মনে করো হলো বিডি, মনে করো বিডি, এটি হলো বি আর এটি হলো ডি। এর প্রান্তবিন্দুতে কি, একটি হলো সি, একটি হলো এ। তো এদের বিন্দু দুটো দেওয়া আছে, পাশাপাশি তৃতীয় বিন্দু অর্থাৎ এই যে বিডি থাকলো তার মধ্যে একটি আমরা ধরে নিলাম এই যে বি, চতুর্থ বিন্দু বলতে আমরা ডি ধরে নিচ্ছি। তো এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। তাহলে আগের নিয়মেই এবিসিডি একটা সামান্তরিকের কর্ণ হলো এসি, এসি এর বিপরীত বিন্দু হলো এসি কর্ণ, এর প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক এসি, একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বয় অর্থাৎ এসি কর্ণটি যদি আমরা ধরে নিই তার প্রান্তবিন্দু হলো এসি, তো সেই এসি দেওয়া আছে। তৃতীয় বিন্দু একটি ধরে নিলাম বি, আর ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এর আগের মতো এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পর কী হবে, ই বিন্দুতে ছেদ করবে এবং ই হবে ওই এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ এখানে একটি কর্ণ দিয়ে কাজ করলেই হবে। তাহলে সুতরাং ই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, ই বিন্দুর স্থানাঙ্ক কী হবে, এই যে সূত্র x1 + x2/2 y1 + y2/2। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক এসি কর্ণের ক্ষেত্রে এসি, তাহলে এখানে এ এবং সি যে বিন্দুগুলো দেওয়া ছিল সেই বিন্দুগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাবো এটা ই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আবার বিডির মধ্যবিন্দু ই, অর্থাৎ ওই যে আয়তক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে যেভাবে করেছি এটাও একইভাবে, কোনো পার্থক্য নাই। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কী হবে, এইটা, এবং আর একটু তোমার ঘুরে দেখো, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক হলো কত, -3/2 আর হলো হাফ। তো একইভাবে বিডির মধ্যবিন্দু আমরা পাবো দুটো, অর্থাৎ এখানে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, সাধারণত আমরা এইভাবে লিখি
এক্স কমা ওয়াই, এবং এখানেই আমরা এক্সের মানটা লিখি হলো x1 প্লাস x2 বাই 2, আর আরেকটা লিখি y1 প্লাস y2 বাই 2। মূলত এটি, তো এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে না লিখে এই যে x ইকুয়াল প্রথমটি লিখেছি, y ইকুয়াল দ্বিতীয়টি লিখেছি। তাহলে x ইকুয়াল যদি এটি পাই, তাহলে এখানে এই যে x এর মান কি একটু আগে আমরা পেলাম -3/2, আর ডান দিকে হলো এটি বিডি থেকে পেয়েছি, এই যে বিডি যে কর্ণ, সেখানে বি মনে করো যে x1 y1 আর ডি মনে করো হলো x2 y2। সেই ক্ষেত্রে আমি এখানে মানগুলো বসিয়ে দিলে এটি পাবো। এটিকে ক্যালকুলেশন করলে x ইকুয়াল -1। পাশাপাশি y এর মান যেটি আমরা জানি, এই সূত্রটি, এখানেও y এর মান আমরা আগের যে স্লাইডে y এর মান পেয়েছি সেটি দিলাম, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যেটি পেয়েছি প্রথমটি x, পরেরটি y। এক্ষেত্রে আমরা y এর মান পেলাম 2। তাহলে ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হলো -1, 2। তো এভাবে তোমরা খুব সুন্দরভাবেই করতে পারবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বা সামান্তরিকের ক্ষেত্রে। তাহলে আমরা জানলাম সামান্তরিক, আয়তক্ষেত্র এবং রম্বসের ক্ষেত্রে কীভাবে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। এরপরে দেখো এটি একটি সহজ অঙ্ক, যে এবিসি ত্রিভুজ এর তিনটি শীর্ষবিন্দু এবিসি দেওয়া আছে, তার ক্ষেত্রফল বের করতে হবে, এবং বাড়তি একটি অংশ আছে যে এই বিন্দু থেকে যদি বি বাহুর উপর যদি লম্ব হয় তার পরিমাণটাও কত। তাহলে আমরা ধরে নিই তিনটি শীর্ষবিন্দু x1 y1 প্রথমটি, x2 y2 দ্বিতীয়টি, একইভাবে x3 y3 পরেরটি। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা যে ক্ষেত্রফলের সূত্রটি জানি সেটি আমরা লিখব। লিখলাম, লেখার পর এখানে পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে দেব, মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পাচ্ছি 19/2। এটি হলো কি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখো এখানে দেওয়া আছে এ থেকে বিসি বাহুর উপর। তো এটি কিন্তু বিভিন্নভাবে আসে আমাদের, কখনো থাকে এ হতে বিসি বাহুর উপর, কখনো বি হতে এসি বাহুর উপর, আবার কখনো সি থেকে এবি বাহুর উপর। তো যেহেতু এ থেকে বিসি বাহুর উপর, আমরা মোটামুটি একটি ধারণা পাওয়ার জন্য, এটি একুরেট চিত্র না, ধারণা পাওয়ার জন্য আমরা এখানে ধরে নিয়েছি যে বিসি একটা ত্রিভুজ, তার উপরে লম্ব হলো এ থেকে, এই যে এ থেকে বিসি বাহুর উপরে লম্ব হচ্ছে এডি। তাহলে এটা ধরে নিলাম যে এ থেকে বিসি বাহুর উপর লম্ব হলো এডি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এডি। এই ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা একটু আগে পেলাম 19/2। এটিকে ক্যালকুলেশন করলে নিচের 2 কাটা যাবে, বা এখানে আমরা পরেও কেটে দিতে পারি। তাহলে বিসি মানে চিত্র থেকে আমরা যেগুলো জানলাম, বি এবং সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটি আমরা এইভাবে পাবো। পাশাপাশি এডি থাকলো, এটিকে ক্যালকুলেশন করলে আমরা এভাবে ফাইনালি এডি ইকুয়াল 19/√17। তাহলে এইভাবে যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল, পাশাপাশি কোনো একটি বিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফলটি আমরা বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, এখানে আমি 4টি বাড়ির কাজ দিয়েছি, এগুলো করবে, সেশন খাতায় ওঠাবে। তা আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং যখনই বাইরে বের হবে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলবা। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।